ওপিনিয়নের এই কপির মধ্যে কোনো আইনজীবীর নাম তো দেখি না, শুধু আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আর কেউ নাই। ইট ওয়াজ নট ইভেন হার্ড, উই ওয়ার ইন দ্য কোর্ট, ইট ওয়াজ নট ইভেন হার্ড বাই দি কোর্ট। এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন। উই অল শুড বি অ্যাওয়ার অফ দ্যাট দিস প্রসেস অফ ইস্যুইং অ্যাডভাইজারি ওপিনিয়ন উইল বি কোয়েশ্চেনড কনস্টিটিউশনালি সুনার অর লেটার। বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন রিজাইন করে। পার্লামেন্ট নাই, সেখানে আমরা অ্যাডভাইজারি ওপিনিয়নের কি হলো এখানে? হু নোজ অ্যাবাউট অ্যাডভাইজারি ওপিনিয়ন জুরিসডিকশন? আমার তো ধারণা যে বা যারা এই কাজ করেছেন তাদের অ্যাডভাইজারি ওপিনিয়নের জুরিসডিকশন সম্পর্কে এবিসি ধারণাও নাই। এখানে 106-এর শেল্টারটা যে নেওয়া হলো, কে নিল, কারা নিল, কিভাবে নিল, এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার। সালাম এবং শুভেচ্ছা। যে বিতর্কটি উঠেছে যে কমিশন কি এক্সিড করছে নাকি পাওয়ার, আনসার ইজ সিম্পলি নো। বিকজ আমাদের হাতে 166টা যখন তুলে দেওয়া হলো, সেখানেই এই আলোচনা ছিল যে আলোচনা আজকে করা হচ্ছে। সেখানে বলা ছিল যে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপর ঠিক চিহ্ন দিন। তার মধ্যে একটা অপশন ছিল নির্বাচন আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদ গঠনের মাধ্যমে, নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে, গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। তাহলে এই প্রশ্ন এখন কেন উঠবে যে প্রধান উপদেষ্টার ম্যান্ডেটের বাইরে চলে গেছে? ইট ইজ ফর দ্য ফার্স্ট ডকুমেন্ট ইউ সাপ্লাইড আস, দি Consensus Commission supplied us this document incorporating 166 points of reform. তার মধ্যে কিভাবে বাস্তবায়ন মেকানিজম হবে এটা আমাদেরকে তো প্রথম দিনই দেওয়া হয়েছে। সুতরাং প্রধান উপদেষ্টার কথার ম্যান্ডেটের বাইরে চলে গেছে, দিস কোয়েশ্চেন ইজ অ্যাট অল নট রেলেভেন্ট। আজকে আর রেলেভেন্ট না, ইট ওয়াজ রেলেভেন্ট বিফোর 7-8 months ব্যাক। পরবর্তী প্রশ্ন, একটা জিনিস এখানে ভুল হচ্ছে, বড় ধরনের ভুল ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং। যখন সরকার পালিয়ে গেল, 5 তারিখ গেল, 6 তারিখ গেল, 7 তারিখ গেল, 8 তারিখ তড়িঘড়ি করে আমরা একটা 106-এ একটা অ্যাডভাইজারি ওপিনিয়ন নিলাম। অল নোজ, যাদের কনস্টিটিউশনাল আন্ডারস্ট্যান্ডিং আছে, অ্যাডভাইজারি ওপিনিয়ন ডাজ নট হ্যাভ এনি বাইন্ডিং ফোর্স। এইটার কোনো বাইন্ডিং ফোর্স নাই। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত 3টা অ্যাডভাইজারি ওপিনিয়ন হয়েছে। একটা হয়েছিল পার্লামেন্ট বয়কট কেস, আরেকটা হয়েছিল বিডিআর মিউটিনি কেস, আরেকটা হয়েছে এটা 106-এর কেস। এখানে 106-এর শেল্টারটা যে নেওয়া হলো, কে নিল, কারা নিল, কিভাবে নিল, এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার। দ্যাট ওয়াজ এ কমপ্লিটলি রং স্টেপ টেকেন বাই দি দেন অ্যাটর্নি জেনারেল। আমি শুধু অ্যাডভাইজারি ওপিনিয়নের কপিটা আমার কাছে আছে। এই অ্যাডভাইজারি ওপিনিয়নের এই কপির মধ্যে কোনো আইনজীবীর নাম তো দেখি না, শুধু আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, আর কেউ নাই। ইট ওয়াজ নট ইভেন হার্ড, উই ওয়ার ইন দ্য কোর্ট, ইট ওয়াজ নট ইভেন হার্ড বাই দি কোর্ট। এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন। উই অল শুড বি অ্যাওয়ার অফ দ্যাট দিস প্রসেস অফ ইস্যুইং অ্যাডভাইজারি ওপিনিয়ন উইল বি কোয়েশ্চেনড কনস্টিটিউশনালি সুনার অর লেটার। এটা আসবে খুব দ্রুত। আমরা অরিজিনাল ফাইল বিভিন্ন সময় দেখতে চেয়েছিলাম, আমাদেরকে দেখতেও দেয়নি। সো এই কথাটা আমি এখানে রাখলাম, টাইম উইল সে হোয়াট উইল বি ইটস ফেট। যেখানে পালিয়ে গেছে সরকার, বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন রিজাইন করে। পার্লামেন্ট নাই, সেখানে আমরা অ্যাডভাইজারি ওপিনিয়নের কি হলো এখানে? হু নোজ অ্যাবাউট অ্যাডভাইজারি ওপিনিয়ন জুরিসডিকশন? আমার তো ধারণা যে বা যারা এই কাজ করেছেন তাদের অ্যাডভাইজারি ওপিনিয়নের জুরিসডিকশন সম্পর্কে এবিসি ধারণাও নাই। দ্যাট ওয়াজ কমপ্লিটলি এ মিস অ্যাবর্টেড স্টেপ টেকেন বাই দি দেন অথরিটি, যেই নিয়ে থাকেন না কেন। তাহলে কি ছিল তখন? আমি আজকে হিসাব করে দেখলাম সকালে, আমাদের সংবিধানের 153টা আর্টিকেল আছে,
তার মধ্যে 57 আর্টিকেল হ্যাজ বিন অ্যাব্রোগেটেড এজ অফ টুডে। 57টাকে আমরা নিজেরাই কিল করে ফেলছি। 57টা এখন আর ফাংশনাল না। 153টার মধ্যে 57টা গন কেস। আর এখন এসে আমরা বলতেছি উই আর উইদিন দি কনস্টিটিউশনাল মেকানিজম। ওয়ার ইজ দি সোর্স অফ কনস্টিটিউশনাল? কোথায় মেকানিজম? কোথায় ইউনিট সরকারের মেকানিজম? কোথায় আছে সংবিধানে? ওয়ার ইজ দি কনসেপ্ট অফ ইন্টারিম গভর্নমেন্ট? ফর আর্গুমেন্টস সেক, যেটা ধরাও হয় 106-এ সুপ্রিম কোর্ট দিয়েছে, ক্যান দ্য সুপ্রিম কোর্ট ক্রিয়েট অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার বাই টেকিং শেল্টার টু আর্টিকেল 106? আনসার ইজ নো, দে ক্যানট টেক। সুপ্রিম কোর্ট 106-এর শেল্টার নিয়ে এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার আবিষ্কার করতে পারবে না। নেভার এভার পসিবল। ইন্ডিয়ান সুপ্রিম জুরিসডিকশনে অ্যাডভাইজারি অপিনিয়ন এখন পর্যন্ত 26 বার এক্সারসাইজ হয়েছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে হয়েছে, পাকিস্তানে হয়েছে, আমাদের দেশে 3 বার হয়েছে। কোথাও কেউ দেখাতে পারবে না যেখানে অ্যাডভাইজারি অপিনিয়নের শেল্টার নিয়ে এক্সট্রা কনস্টিটিউশনাল মেজারকে কনস্টিটিউশনাল বলা হচ্ছে। নবডি ক্যান শো দিস। অ্যাব্রাপ্টলি করলে এরকম হয় আর কি, হঠাৎ করলে এরকম হয়, না বুঝে করলে এরকম হয়। বুঝতে না পারলে বোঝার লোকদের সঙ্গে আলাপ আলোচনা তো করতে হবে না। দ্যাট ওয়াজ এ রং স্টেপ টেকেন বাই, সিরিয়াস রং স্টেপ। এখন এসে আমরা আর্গুমেন্ট করছি যে আমরা উইদিন কনস্টিটিউশন আছি। কিভাবে উইদিন কনস্টিটিউশন আছি? কি করে আমরা এখানে এই আমরা 31 পলিটিক্যাল পার্টি বিষয়ে আলোচনা করছি, সংবিধানের কোন কোন ধারা অনুচ্ছেদ সংশোধন করা যাবে না যাবে? কোথায় পেলাম এই ক্ষমতা? হু গেভ আস দি পাওয়ার? আমরা এখানে আলোচনা করলে কি লাভ হবে? ওয়ার ইজ দি পার্লামেন্ট? ইজ দিস দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার? আমাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, পিপলের ম্যান্ডেট আছে। এভাবে যদি হিসাব করেন, যখন সংবিধান এভাবে অ্যাব্রোগেট হয়ে গেছে তখন একটা জিনিস শুধু বকেয়া ছিল, যার উপর আমরা দাঁড়িয়ে আছি। এই বকেয়া পার্টটার নাম হলো সলোমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। এই পার্টটুকু শুধু বাকি আছে। যখন সংবিধানের সব অনুচ্ছেদ অ্যাব্রোগেটেড হয়ে যায়, 7 সবসময় বহাল থাকে। এই 7টাই হলো জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ। এই জন্যই আমরা এখানে, এই জন্যই সরকার। এছাড়া আর কোনো ফাউন্ডেশন যে যাই দিতে চাইবেন তারা কেউ কোনো লিগ্যাল আর্গুমেন্ট করতে পারবেন না। তারা সবাই করবেন হলো আমি যদি আর্গুমেন্ট করে আমি বলবো, ক্ষমতার জোরে বলতে পারবো, শক্তির জোরে বলতে পারবো, নানান কারণে আমি বলতে পারবো, কিন্তু দ্যার ইজ নো সাচ ফাউন্ডেশন। আমরা যে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আন্ডার হোয়াট ল? ওয়ার ইজ দি ল? আন্ডার হোয়াট ল দি ইলেকশন উইল টেক প্লেস? ওয়ার ইজ দি ল? হু ক্যান সে দিস ইজ দি ল? কে বলতে পারে কোথায় আইন আছে? আমাদের 106-এর অ্যাডভাইজারি অপিনিয়নটা বাংলায় দেওয়া দেখবেন, 12-14 লাইন। একটা বার তো বলা নাই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ড কতদিন হবে, হাউ লং দিস গভর্নমেন্ট উইল কন্টিনিউ। দের ইজ নো সাচ মেকানিজম। এত কিছুর পরে আমরা বলছি যেখানে পার্লামেন্ট মানে গভর্নমেন্ট সিস্টেম নাই, প্রেসিডেন্ট সিস্টেম নাই, পার্লামেন্ট নাই, আমরা বলছি উই আর নাকি উইদিন দি কনস্টিটিউশন। দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ মাই হাম্বল ভিউ ইজ এ serious misunderstanding of the constitutional jurisprudence, also the political jurisprudence. এখন এখান থেকে রাস্তা হলো দুটা। একটা রাস্তা হলো যদি আমরা মনে করি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আমাদের নাই, অ্যামেন্ডমেন্ট পাওয়ারের বলে আমরা অ্যামেন্ড করতে যাই, যা কিছু হয়েছে আমি ক্যান টেল ইউ বাই অ্যাসিউরেন্স, 8th অ্যামেন্ডমেন্ট কেস, 7th অ্যামেন্ডমেন্ট কেস, 16th অ্যামেন্ডমেন্ট কেস, মাজদার হোসেন কেস, তারপরে সর্বশেষ এখন আলোচনা হচ্ছে 13 অ্যামেন্ডমেন্ট কেস রিভিউ আসছে। সবগুলোতে কনসিস্টেন্টলি বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যানট বি চেঞ্জড বাই ওয়ে অফ অ্যামেন্ডমেন্ট। অনলি বাই অ্যাপ্লাইং দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার বেসিক স্ট্রাকচার ক্যান বি চেঞ্জড। আমরা তো এখানে এগ্রি করতেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। আমাদের তো ইউনিটারি পার্লামেন্ট, ইটস এ বেসিক স্ট্রাকচার, ইউ ক্যানট চেঞ্জ ইট, উই ক্যানট চেঞ্জ ইট। এই আর্গুমেন্টে হয়েছিল 8th অ্যামেন্ডমেন্ট কেসে। 8th অ্যামেন্ডমেন্ট কেসে বলা হয়েছিল হাইকোর্ট ডিভিশনকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকার বাইরে, ইউনিটারি ক্যারেক্টার অফ দ্য স্টেট হ্যাজ বিন ডেস্ট্রয়েড, দ্যাটস ওয়াই 8th অ্যামেন্ডমেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল। এগেইন সব হাইকোর্টে সে একসাথে। এখন যে আমরা একটা পার্লামেন্টকে দুটো বানাতে চাই, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এগ্রি করে ফেলেছি, এটা তো উই আর ডেস্ট্রয়িং দ্য বেসিক স্ট্রাকচার। পার্লামেন্টের বেসিক স্ট্রাকচারকে ডেস্ট্রয় করে দিচ্ছি, আরেকটা জায়গায় ডেস্ট্রয় করে দিচ্ছি। সিরিয়াসলি আমরা বলতেছি আবার আমরা হাইকোর্টকে বিভাগীয় লেভেলে ফিরে পাঠাবো। এই ব্যাপারে তো সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, এই ব্যাপারে তো 8th অ্যামেন্ডমেন্টের রায় হয়ে গেছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তো আর্টিকেল 100, আর্টিকেল 100 তো আবার নতুন করে রিভাইভ করে গেছে। এখন আমরা আবার বলতেছি আবার যাবো সেখানে, এটাও তো ডেস্ট্রয়িং দ্য বেসিক স্ট্রাকচার। এখন বেসিক স্ট্রাকচার ডেস্ট্রয় করে ফেলতে চাচ্ছি,
কিন্তু আবার কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে চাই না, অ্যামেন্ডিং পাওয়ার করতে চাই, একটাও টিকবে না। আমি আপনাদেরকে ফর গড সেক বলতে পারি, যেদিন আপনাদের যাদের বয়স হয়ে গেছে থাকবেন না, আমাদের যাদের মধ্য বয়স হয়ে গেছে আমরা থাকবো না, আর যারা এই রিভলিউশন ঘটাইছে তারাও সেদিন হয়তো মধ্যবয়সী থাকবে, সব কিছু উল্টে যাবে কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স নিউ সার্কামস্টেন্সেসে, যদি না কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার অপরচুনিটি বের করা না হয়। এই জন্য আমরা যে কথা বলছি, আমরা বলছি এখন হওয়া উচিত, আমাদের লজ্জা লাগতে পারে, আমরা কিন্তু কেউ সংবিধান সাসপেন্ড করার কথা বলছি না ইন ইটস টোটালিটি, এটা মিথ্যা, এটা ভুল ধারণা। আমরা যে প্রপোজাল দিচ্ছি সেই প্রপোজালে আমরা বলছি যে উই ডু নট ওয়ান্ট টু সাসপেন্ড দ্য কনস্টিটিউশন ইন ইটস এন্টায়ারিটি। দেন হোয়াট উই ওয়ান্ট হোয়াট মিস্টার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ডিড, আমরা এটা চাই। আমরা বলছি যে সমস্ত ব্যাপারে আমরা একমত হলাম, এই চার্টারে আমরা এটা বলবো যে এই সমস্ত ব্যাপারে সংবিধানের যে অংশগুলোর সঙ্গে সাংঘর্ষিক হবে, এই সাংঘর্ষিকের মধ্যে আমরা একমত হলাম বিষয়গুলো প্রাধান্য পাবে। দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার আর্গুমেন্ট। তাহলে এটাও যদি বলতে না পারি, এত আলোচনা কি কারণে? কেন এটা প্রিভিলেন্স পাবে না? কেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব না? এখন তো পার্লামেন্ট আছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমরা এগ্রি করছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমরা বলছি উচ্চ কক্ষে 105 জন হবে, নিম্ন কক্ষে 300 জন হবে। এই সিস্টেমটাকে যাওয়ার জন্য আমরা কি করে যাবো এটা, যদি না আমরা বলতে না পারি এই কথা যে এই বিষয়ে শুধুমাত্র, নট ইন ইটস এন্টায়ারিটি, সবটা তো আমরা বলতেছি না সাসপেন্ড হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়ে, তার আগে মুশতাক সাহেবের আমলে, এরপরে এরশাদের আমলে কি হয়েছিল সেখানে? কনস্টিটিউশন ওয়ার্ডার নম্বর, দি প্রক্লেমেশন ওয়ার্ডার নম্বর 1 1977, এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে আমূল পরিবর্তন আনা হয়, যাকে আমরা অ্যাবসলিউট ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ দেখছি, সোশ্যালিজম, মিনিং, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস দেখেছি। এগুলো সবই কিন্তু প্রক্লেমেশন নম্বর 1 1977। সংবিধান তো পরিবর্তন করা হয়েছে প্রক্লেমেশন দিয়ে। আমি আপনার একটু সময়ের দিকে মনোযোগ দিতে বলবো, আমি বুঝতে পারছি আপনার আর্গুমেন্টটা। না, আপনি শেষ করুন, আমি এক্ষুনি আপনাকে বলতে, ইফ ইউ কুড র্যাপ ইট আপ কুইকলি আর কি। ফলে এই জাস্টিফিকেশনটা আমি কেন দিচ্ছি, কারণ মেনি অফ দ্য আর্গুমেন্টস আর বিং নট ইন দ্য রাইট ট্র্যাক। ফলে এখানে মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে যদি সাংবিধানিক পরিবর্তন করা যায়, গণ অভ্যুত্থানের পরে কেন স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ অথবা প্রক্লেমেশন দিয়ে সার্টেন প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন কেন সুপ্রিমেসি দেওয়া যাবে না? মার্শাল ল কি বেশি পাওয়ারফুল নাকি গণ অভ্যুত্থান বেশি পাওয়ারফুল? মিলিটারি রুল কি বেশি ক্ষমতাধর নাকি আমাদের গণ অভ্যুত্থানের ক্ষমতা বেশি? ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং, দিস মাস মুভমেন্ট ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান এনি আদার মিলিটারি ল। ফলে যে আর্গুমেন্ট করা হচ্ছে যে এই ডিক্রি জারি করতে গেলে লাগবে হলো মিলিটারি চিফ, নো, people will declare it on behalf of the people who will declare, 2-3 authorities will declare it। এই কথা বলবে, এই বিষয়গুলো প্রাধান্য থাকবে। নতুন ইলেকশন হবে, এইখানে বলা থাকতে হবে যে ইলেকশন কবে হবে, এখানেই বলা থাকতে হবে রেফারেন্ডাম কিভাবে হবে। যদি এই ডকুমেন্ট তৈরি করা না যায়, তাহলে ভ্যাকুয়াম রেখে যে আমরা অগ্রসর হচ্ছি, এই ভ্যাকুয়ামের জবাব আমরা কেউই দিতে পারবো না, কোনোদিনই দিতে পারবো না। আমরা ছোট পলিটিক্যাল পার্টি হই, বড় পলিটিক্যাল পার্টি হই, মাঝারি পলিটিক্যাল পার্টি হই, আর ওই আন্দোলনকারী ছাত্ররাই হোক, সবাই উইল বি আন্ডার এ সিরিয়াস রিস্ক। এই প্রেক্ষাপটে আমরা বলেছি এইরকম একটা দিতে হবে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল আদেশ, ওই অনুচ্ছেদগুলো সম্পর্কে, সব অনুচ্ছেদগুলো সম্পর্কে নয়। এরপরে পার্লামেন্ট নির্বাচন হবে, পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্টে অ্যাপ্রুভ হবে, আর যদি এটাকে আরও সিলগালা করতে হয় তখন একটা রেফারেন্ডাম দিয়ে এটা অ্যাপ্রুভ করে দেওয়া যেতে পারে, যেমনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করেছিলেন, রেফারেন্ডামের আয়োজন করেছিলেন, ওনার কনফিডেন্স নিয়েছিলেন। তারপরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে, বিএনপি গঠিত হয়েছে, বিএনপি গঠিত হওয়ার পরে পঞ্চম সংশোধনী বিল পাস হয়েছে, মার্শাল ল উড্র হয়েছে, বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করেছে। উই ক্যান ফলো দিস এক্সাম্পল।